আসসালামু আলাইকুম। নটরডেম হলি ক্রসের আপনাদের যেহেতু হচ্ছে যে পরীক্ষা খুব শীঘ্রই, তো আমরা 2025 সালের পদার্থবিজ্ঞান অংশ থেকে যা যা প্রশ্ন আছে সবগুলোকে আমরা শুধুমাত্র স্লাইডে নিয়ে এসেছি। ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইজনই আপনারা এই ক্লাসটা করতে পারবেন। এখানে আমি শুধুমাত্র শর্ট সিলেবাসে গুলো সলভ করছি। সরি, শর্ট সিলেবাসের পাশাপাশি লং সিলেবাস মানে ফুল সিলেবাসেরটাও আছে। সলভ করে দিব সবটুকুই, বাট শর্ট সিলেবাসের টুকুই আপনারা দেখবেন, কারণ ফুল সিলেবাসেরটা দরকার নেই, স্কিপ করে ফেলবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা যারা কিনা এটা পরবর্তীতে দেখবেন, অর্থাৎ যদি 27 ব্যাচে কেউ দেখে থাকেন, তাহলে পুরোটাই দেখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তো আমরা 25 সালে সম্পূর্ণ কোয়েশ্চেনগুলো সলভ করে দিচ্ছি, আশা করি আপনাদের সবার বেশ উপকার হবে। এবং এটা যে স্লাইডটা থাকবে সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে পিন আকারে। আর যদি আপনারা যদি ইউটিউবে না খুঁজে পান, তাহলে প্রতিজ্ঞা গ্রুপে একটা পোস্ট দিন, প্রতিজ্ঞা গ্রুপে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। অলসো আবার প্রতিজ্ঞা গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন, কারণ ওইখানে সবসময় আপনারা স্লাইডগুলো পেতে থাকবেন। প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই প্রশ্নটা। দেখেন, বলা হচ্ছে M1 ভরের একটি সুতার সাথে M2 ভরের একটি বস্তু সংযুক্ত করে সিলিং থেকে ঝুলিয়ে রাখা হলো। সিস্টেমটি স্থির অবস্থায় আছে, সুতার উপর সিলিং কর্তৃক প্রযুক্ত বল নির্ণয় করো। খুবই সোজা একটা জিনিস আসলে। এই হচ্ছে আমাদের একটা সিলিং, এটা একটা সুতা, M1 ভরের একটি সুতা, এর সাথে M2 ভরের একটা বস্তু যুক্ত আছে। তো এটা হচ্ছে একটা M1 ভরের সুতা, আমি একটু সুন্দর মতো দিয়ে দিই। এটা হচ্ছে একটা M1 ভরের সুতা। ওমা, কি, আচ্ছা ঠিক আছে। একটা M1 ভরের সুতা, তার সাথে একটা M2 ভরের হচ্ছে বস্তু আছে। তো এটা M1, এটা M2। এখন বলা হচ্ছে যে আমাদের এই M1 এবং M2 ভরের বস্তুটা হচ্ছে যে স্থির অবস্থায় আছে। তো দেখো, আমরা সবাই জানি যে যখন কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকে, তাহলে টোটাল ফোর্সটা তার উপর 0 হতে হয়। এখন এই জায়গায় আসলে ফোর্সটা কি কি কাজ করছে বোঝাই যাচ্ছে। সিলিং এর উপরে, সুতার উপর সিলিং কর্তৃক প্রযুক্ত বল। সো আমরা জানি যে সুতা একটা টান বল দিবে সিলিং এর উপরে। সো এই টান বলটা হচ্ছে এই দিক বরাবর টেনশন ফোর্স। টোটাল সামেশন অফ ফোর্স হবে 0। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এখানে দুটো ফোর্স কাজ করছে, একটা উপরের দিকে যেটা টেনশন ফোর্স, যদি এটাকে পজিটিভ ধরি, আর একটা নিচের দিকে যেটা হচ্ছে আমাদের কি ওজন বল, বা যেটাকে আমরা বলি হচ্ছে যে ওয়েট। সো এখান থেকে আমরা পেয়ে যাব যে T ইজ ইকাল টু M1 প্লাস M2 ইন্টু জি। এবং এইভাবে আমরা সুন্দর মতো হচ্ছে যে একটা টেনশন ফোর্স পেয়ে যাচ্ছে যে আসলে কতটুকু বল প্রয়োগ করছে। এরপরে আসেন, একজন ব্যক্তি 6 কিলোমিটার দূরে একটি বিস্ফোরণ ঘটলো। ব্যক্তিটি কত সময় পরে বিস্ফোরণের শব্দ শুনতে পাবে? তাপমাত্রা আছে 14°C। এটা চ্যাপ্টার 7 এর একটা কোয়েশ্চেন। স্বাভাবিকভাবে আমরা জানি যে S ইজ ইকুয়াল টু VT। এখন আমরা জানি হচ্ছে যে আমাদের যখন এরকম কোন একটা প্রশ্ন আসে, তাহলে হচ্ছে V1 বাই V2 ইজ ইকুয়াল টু রুট ওভার T1 বাই T2, রাইট? এরকম একটা আমরা জানি হচ্ছে যে সলিউশন আসে। আমি একটু মোবাইলটা নিয়ে নিই, বিকজ মোবাইল না নিলে আসলে আমি এখান থেকে খুঁজে পাবো না অ্যান্সার গুলো। আমি ক্যালকুলেটরটা দিয়ে এখান থেকে সলভ করে ফেলি, এলস আপনাদেরকে বুঝাতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমার ক্যালকুলেটর আবার জানি কোথায় গেছে, আমি খুঁজেও পাচ্ছি না। সো এখানে যদি যান, আমরা জানি হচ্ছে যে এখানে দুইটা ওয়েতেই করা যায়, রুট ওভার T1 T2 তে করা যায়। আবার আমরা এটাও জানি যে আমরা যদি কখনো ভেলোসিটি চাই, তাহলে হচ্ছে V0 প্লাস হচ্ছে যে 0.6t দিয়েও করা যায়। আমি আপাতত এটা দিয়ে করে দিলাম যেহেতু সহজ হয়। সো আমরা ধরে নিলাম এখানে 330 প্লাস হচ্ছে 0.6t। সো আমাদের টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 14°C। সো দ্যাট ইজ 14। এটা বসাই দিব, বসাই দিলে সুন্দর মতো হচ্ছে যে আমাদের একটা ডেটা চলে আসবে। যে ভেলোসিটিটা আমরা পাবো, আমাদের মানে দূরত্ব দেওয়া আছে যে এত কিলোমিটার, তাহলে আমরা জানি সময় হবে S বাই V। তাহলে S হচ্ছে আমাদের কত আছে, 6 কিলোমিটার। সো 6000 মিটার বাই V যত, এটা বসাই দিবা। তুমি এখানে এভাবেও V বের করতে পারো, তুমি যে ফরম্যাটে V বের করতে চাও এটা বের করলেই হলো। এরপরে আসেন, 20 গ্রাম পানিকে 10°C থেকে 20°C তাপমাত্রা উন্নীত করতে এত ওয়াট ক্ষমতার হিটার ব্যবহার করা হলো, সময় কত লাগবে? আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেন সাধারণত আমরা জানি যে যখন আমরা হচ্ছে যেটা চ্যাপ্টার 6 এর প্রশ্ন, যারা তোমার শর্ট সিলেবাস তারা স্কিপ করতে পারো। তো চ্যাপ্টার 6 এর এই প্রশ্নটার মধ্যে আমরা সবাই জানি হচ্ছে যে আমাদের যে মানে হিট হয় অর্থাৎ কিউ, সেটা হচ্ছে ms ডেল থিটা। এখন হিট তো আসলে এক প্রকার কাজই, বা বলতে পারে এক প্রকার হচ্ছে যে শক্তি। তাহলে আমার এই জায়গায় হচ্ছে যে শক্তিটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? উই নো হচ্ছে যে P ইজ ইকাল টু W বাই T। তাহলে W ইজ ইকাল টু কি? PT। সো আমাদের ক্ষমতা যদি হয় 50 ওয়াট, এবং হচ্ছে যে আমরা কত সময় লাগবে, তাই না? 50 হচ্ছে ওয়াট, তাহলে কত সময় লাগবে? T। তাহলে আমরা কিউ এর পরিবর্তে লিখে দিতে পারি 50 ইন্টু T। M কত? M হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 20 গ্রাম, সো 20/1000। S হচ্ছে আমরা জানি এখানে দিয়েই দিয়েছে 4.186 জুল পার গ্রাম পার সেলসিয়াস। এটা গ্রামে দেওয়া আছে, সো তুমি যদি চাও তুমি গ্রামে রাখতে পারো, তখন তুমি হচ্ছে 1000 দিয়ে ভাগ করা লাগবে না। আর তুমি যদি হচ্ছে এটাকে জুলে নিতে চাও, তাহলে 1000 দিয়ে গুণ করবা। ইন দ্যাট কেস তোমার এখানে 4186 চলে আসবে। যেভাবে চাও, হয় গ্রামে রাখো দুটোকেই, অথবা দুটোকেই হচ্ছে যে কিলোগ্রামে নিয়ে যাও। আর ডিগ্রি সেলসিয়াস এখানে দেখো 10 থেকে 20, তো দ্যাট মিন্স আমরা জানি 10 হচ্ছে বাড়তেছে। এখান থেকে তুমি যে সুন্দর মতো টিটা বের করে ফেলতে পারবা। আমার এখানে অ্যান্সার লেখা আছে, সো আমি অ্যান্সার লিখে দিচ্ছি।
16.7 সেকেন্ডস, ঠিক আছে। এরপরে আসেন 100 গ্রাম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 গ্রাম বাষ্পকে ঠান্ডা করে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করলে কত তাপ নির্গত হবে? আবার সেম কোয়েশ্চেন, আমরা জানি হচ্ছে যে যখন এই টাইপের কোয়েশ্চেন আসে তখন আমাদের সাধারণত হচ্ছে যে ক্যালোরিমিটার অঙ্ক করতে হয়। সো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি থাকে এবং 20 গ্রাম বাষ্পকে ঠান্ডা করে সে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করলো, তাহলে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু ms ডেল থিটা। এখন দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 গ্রাম বাষ্পকে ঠান্ডা করে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করছে, তাহলে প্রথমে তো ফেজ চেঞ্জ হয়েছে। আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক, বা আমরা যেটাকে আমরা বলি হচ্ছে যে কি স্ফুটনাঙ্ক হচ্ছে ভেপোরাইজিং পয়েন্ট, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এইখানে আমাদের এম তো প্রথমে হচ্ছে 20 গ্রাম, সো 20/1000। আচ্ছা এটা পরে, আগে আমাদের দুইটা যেহেতু পার্ট, একটা আসবে mLv লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন প্লাস হচ্ছে ms ডেল থিটা আসবে। আমরা এটাকে একটু সরাই দিই, যেহেতু এখানে দুইটা স্টেপে হচ্ছে যে হিট যাবে। প্রথমে m হচ্ছে 20 গ্রাম, সো দ্যাট মিনস 20/1000, আর লেটেন্ট হিট হচ্ছে ভেপোরাইজেশন, এটা এখনো দেওয়া নাই এই জায়গায়, এটা দেওয়া থাকলে ভালো, তুমি ভুলে গেছি মানে 336800 আমার যতটুকু মনে পড়ে, আমি চেক করে নিবনি। আমার আসলে ডেটা মুখস্থ থাকে না, আই বি ভেরি অনেস্ট, আমি একটু এই জায়গাতে মানে যেটা আর কি অনলাইনে পাওয়া যাবে ওইটা মাথা ঘামাতে চাই না। আচ্ছা এটা হচ্ছে যে 4200। আর দেখো 100 ডিগ্রি সেলসিয়াসের পানিকে তুমি যদি 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসো, তাহলে কি তুমি প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস পানি হচ্ছে যে তাপমাত্রা কমাইছো, সো ইউ নিড আ লট অফ হিট। সো এই টোটাল হিটটুকু লাগবে, আমি একটু এখানে বসাই দিই কতটুকু লাগার কথা। ওয়েট আ সেক। সো হচ্ছে যে আমাদের এখানে 20 × 226, আচ্ছা সরি এটা একটু ভুল লিখছি, এটা 226 হবে, 226000, রাইট? একটা জিরো আছে মনে হয়, হ্যাঁ রাইট এটা। তাহলে এটা হবে, আর হচ্ছে যে আমাদের বাকি সবকিছু লুকস ওকে। সো এখানে আমাদের টোটাল অ্যান্সার আসবে হচ্ছে এইটা, এত জুল, ঠিক আছে। আমি আগে থেকে আর কি এখানে লিখে রাখছি অ্যান্সার, আমি দেখে দেখে লিখে দিচ্ছি যেন সময় কম লাগে আমাদের। দুটি সমতল দর্পণকে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে রাখা হলো, দর্পণ দ্বয়ের মধ্যবর্তী স্থানে একটি উজ্জ্বল বিন্দুবস্তু রাখা হলে কয়টি প্রতিবিম্ব গঠিত হবে? এটা হবে অ্যান্সার 3। এটা একটু ঝামেলা অনেক একটা প্রশ্ন, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। সরি, ছবিটা হচ্ছে যে আঁকার সময় ক্যামেরাটা অফ করে গেছিল, আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি। তোমার তুমি এই জায়গায় আছো, তোমার এখানে একটা হচ্ছে যে ছবি হবে বা প্রতিবিম্ব হবে, এখানে একটা প্রতিবিম্ব হবে, এবং এই যে প্রতিবিম্ব দ্বয় আছে তারা নিজেরাও অপোজিট হচ্ছে আয়নার উপরে দুটো প্রতিবিম্ব সৃষ্টি করবে। সমস্যা হচ্ছে অপোজিট আয়নার উপরে যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেটা একটা কমন প্রতিবিম্ব হবে, যার কারণে তুমি তিনটা দেখতে পাবা। সো এত কিছু তো তোমার আসলে পরীক্ষার হলে বসে ফিগার আউট করা অনেক কঠিন। সো দ্য ইজিয়েস্ট ওয়ে ফর ইউ ইজ টু আইডেন্টিফাই ইট লাইক দিস, যে আমরা যে কোনো, যদি আমাদের বলা হয় কতগুলো সংখ্যক প্রতিবিম্ব, তাহলে আমরা 360 ডিগ্রি বাই হচ্ছে যে থেটা -1 করে দিব। তো দেখো তোমার 360 ডিগ্রি কত অ্যাঙ্গেলে আছে? 90 -1, দ্যাট মিনস 4 - 1 হয়ে যাবে 3। তুমি জাস্ট এই সিস্টেমটা হচ্ছে ফলো করবা, দ্যাটস ইট, তোমার বাকি আর কোনো সিস্টেম ফলো করার দরকার নাই। ওই যে এভরি সিঙ্গেল টাইম সামওয়ান সেজ যে হচ্ছে আসলে নর্ডেম হলিক্রসে সহজ প্রশ্ন আসে, ওদিকে এই টাইপের প্রশ্ন দেখানো হচ্ছে যে ভাই আমার একটু দেখান কোথায় আছে বইয়ের মধ্যে। তারপর কোনো শব্দ তরঙ্গ বা তরঙ্গ চলার সময় এর কিছু শক্তি তাপ শক্তি রূপান্তরিত হলে তরঙ্গের কোন রাশির মান হ্রাস পাবে? আচ্ছা যদি আমাদের দেখো তরঙ্গের কম্পাঙ্ক হ্রাস পাবে না, তরঙ্গ দৈর্ঘ্য তো আসলে তরঙ্গ দৈর্ঘ্য ইন্ট্রিনসিক বৈশিষ্ট্য, পর্যায়কাল হচ্ছে হ্রাস পাবে না, হ্রাস পাবে হচ্ছে বিস্তার অর্থাৎ অ্যাম্প্লিটিউড, কারণ অ্যাম্প্লিটিউড হচ্ছে একটা ডিরেক্ট প্রপোর্শনাল টু দা হচ্ছে এনার্জি। আমরা জানি অ্যাম্প্লিটিউড, এই যে অ্যাম্প্লিটিউড যদি আমরা ধরি যে আই ইন্টেন্সিটি, মানে কি বলে এটাকে, এটা হচ্ছে মানে শব্দ শক্তির হচ্ছে ইন্টেন্সিটি, তাহলে আই প্রপোর্শনাল টু এ স্কয়ার। তাহলে যদি আমাদের অ্যাম্প্লিটিউড যদি আমাদের কোনোভাবে তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে শক্তি কমে গেছে, তাহলে আমাদের বিস্তারটা বাড়বে। ক্লিয়ার? ওকে, পরবর্তী অ্যান্সারে চলে যাই আমরা। একটি বস্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে চলমান, t0 সময় বস্তুর অবস্থান এত, 4 সেকেন্ড পরে বস্তুর অবস্থান কত হবে? আই গেস ভেরি ইজি, যে একটা বস্তু হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসে আছে এবং সে 3 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, t0 হলো 0 সময়ে বস্তুর অবস্থান, x হলো 4 মিটার। আচ্ছা দেখো এই জায়গা আমরা একটু দেখাই দিই, যখন t এর মান 0 তখন অলরেডি সে 4 মিটার ডিস্টেন্সে আছে, এই হচ্ছে বস্তু বা ব্যক্তি। বলা হয়েছে যে 4 সেকেন্ড পরে বস্তুর অবস্থান কত হবে, অর্থাৎ তোমাকে কার্টেসিয়ান প্লেনে চাইছে। কার্টেসিয়ান প্লেনে চাইলে তুমি যে সিম্পল হিসাব করো যে s ইজিক্যাল আমরা জানি vt, তাহলে v হচ্ছে 3 আর t হচ্ছে আমাদের এই জায়গায় 4 সেকেন্ড, তাই না? তাহলে 3 4 12 মিটার। তাহলে আগে যদি 4 মিটার থেকে থাকে আরো 12 মিটার গেলে সে যাবে হচ্ছে টোটাল 16 মিটার, তাহলে অ্যান্সার হবে 16 মিটার। ক্লিয়ার?
দেখো কত সুন্দর প্রশ্ন, মানে একটু একটু হচ্ছে যে প্যাচ লাগাইছে প্রত্যেকটা প্রশ্নে। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 2 দিন, কতদিন পরে মৌলটির এত% অবশিষ্ট থাকবে। এটা আসলে টেকনিক্যালি তোমার চ্যাপ্টার হচ্ছে যে ইয়ার পড়া, কি বলে এটাকে, 13 এর পড়া। তারপর আমি করাই দিচ্ছি। সো কোন মৌলের অর্ধায়ু, অর্থাৎ অর্ধায়ু মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে যে হাফ লাইফ। হাফ লাইফ মানে কতটুকু সময়ের মধ্যে সে অর্ধেক অবশিষ্ট থাকবে, বাকিটুকু সে হচ্ছে যে তেজস্ক্রিয়তার কারণে সে নষ্ট হয়ে যাবে। তাহলে ধরে নেন এই একটা হচ্ছে যে অবজেক্ট, র্যান্ডম অবজেক্ট ধরলাম। তো অর্ধায়ু 2 দিন, তাহলে 2 দিনের ব্যবধানে এটা হয়ে গেছে 50%, 50%। এখন এই 50% আবার হয়ে গেছে 2 দিনের ব্যবধানে 25%, 25%। এই 25% আবার 2 ভাগে ভাগ হয়ে যাবে 2 দিনের ব্যবধানে 12.5, 12.5%। তাহলে ঘুরাই ফিরে বুঝতে পারছি যে ভাইয়া 2 2 2 6 দিন লাগবে। সবাই কি লজিক বুঝতে পারছি? ফাইন, তাহলে আমরা বুঝতে পারলাম যে টোটাল মোট 6 দিন লাগবে। এখন আসেন 100 কেজি ভরের একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, ব্রেক প্রয়োগ করলে গাড়িটি এত সেকেন্ডে থেমে যায়, রাস্তার ঘর্ষণ বল এত হলে ব্রেকিং জনিত বলের মান কত? আচ্ছা, আই গেস খুবই সোজা জিনিস। দেখেন একটা পার্টিকুলার হচ্ছে যে আমার ম্যাসের গাড়ি, সেটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ওকে ফাইন, ব্রেক প্রয়োগ করলে সে হচ্ছে 4 সেকেন্ড থেমে যায়। তাহলে আমরা আগে বের করি যে আমাদের ব্রেকের হচ্ছে যে বলটা কত। সো আমরা জানি a ইজ ইকুয়াল টু হচ্ছে যে আমাদের v মাইনাস u বাই t। তাহলে v হচ্ছে 0, u ছিল হচ্ছে 20 and t হচ্ছে আমাদের 4, দ্যাট মিন্স মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ইন টোটাল। আমরা জানি ব্রেকের কারণে সে একটুখানি থামছে, আবার ওইদিকে ফ্রিকশনের কারণে থামছে। তো আমাদের আগে ফ্রিকশনের এটা বের করতে হবে, যে ফ্রিকশনের কারণে আমাদের এ কত, এফ আর বাই হচ্ছে এম। ফ্রিকশন জনিত বল বা ফোর্স হচ্ছে 300 নিউটন, এম হচ্ছে 100 কেজি। তাহলে অলরেডি ফ্রিকশনের কারণে সে কিন্তু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পাচ্ছে। তাহলে সে অলরেডি হচ্ছে যে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তাকে ফ্রিকশনই দিচ্ছে। তাহলে সেই নিজে থেকে আর কত দিচ্ছে, মাত্র 2, কারণ টোটাল তো 5। তাহলে অ্যাকচুয়ালি সে দিবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে ব্রেক জনিত ত্বরণ। ও ব্রেক জনিত বল চাইছে, এটা ব্রেক জনিত ত্বরণ বা হচ্ছে যে এক্সিলারেশন ডিউ টু ব্রেক। তাহলে ফোর্স ডিউ টু এক্সিলারেশন হবে এম হচ্ছে 100 আর এ হচ্ছে 2, অর্থাৎ 200 নিউটন। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে? এখন কোন তেল মাধ্যমে থেকে পানি মাধ্যমে আলো এত ডিগ্রি কোণ আপতিত হলো, প্রতিসরণ কোণ কত হবে? আমাকে জিজ্ঞেস করেছে হচ্ছে আমাদের এই জায়গায় প্রতিসরণ কোণ বলতে বোঝাচ্ছে যে আমাদের রিফ্র্যাক্টিভ হচ্ছে যে অ্যাঙ্গেল কত হবে, বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে। সো আমার μ1 দেওয়া আছে, μ2 দেওয়া আছে। কোন তেল মাধ্যম থেকে পানি মাধ্যমে হচ্ছে যে আলো পড়ছে। আচ্ছা, সো আমার এখানে তেল মাধ্যম অয়েল থেকে পড়ছে হচ্ছে পানি মাধ্যমে। আমরা জানি μw বাই μo। ওকে ফাইন। বলছে 40 ডিগ্রি কোণ আপতনের প্রতিসরণ কোণ কত? ওকে ফাইন। তাহলে আমরা জানি হচ্ছে যে সাইন আই বাই সাইন আর। তাহলে হচ্ছে যে μw আসবে আমাদের এখান থেকে, মানে μw মানে হচ্ছে ওয়াটারের, সেটা হচ্ছে 1.33 বাই 1.45। এটা সাইন হচ্ছে যে 40 ডিগ্রি, এটা সাইন আর। তো আমাদের এখানে আর চাইলে 1.45 ইন্টু সাইন 40 ডিগ্রি বাই 1.33, আর এটা আসবে হচ্ছে সাইন ইনভার্স। এটা হচ্ছে আমার অ্যান্সার। আমি একটু দেখে নিই এখান থেকে অ্যান্সার কত, ক্যালকুলেশন আর করলাম না। 44.5 আসবে দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, তাই আসছে। সুতরাং আর এর মান হচ্ছে 44.5 ডিগ্রি। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? সো এগুলো হচ্ছে বেসিক, এটা চ্যাপ্টার 9 এর অঙ্ক। সো যদি শর্ট সিলেবাসে কেউ থাকো স্কিপ। পরের কোশ্চেনে দেখেন, বলা হয়েছে কোন μ1 প্রতিসরণাঙ্কের মাধ্যমে আলো আপতিত হয়ে μ2 প্রতিসরণাঙ্কের মাধ্যমে পূর্ণভঙ্গের প্রতিফলন বা সংকট কোণ হতে কোন শর্ত প্রযোজ্য? খুবই সোজা হিসাব, যে আমার যদি দুটো মাধ্যম থাকে, একটা μ1 হচ্ছে প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, একটা μ2, এখন এখান থেকে আলো এই জায়গায় যাচ্ছে এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা হচ্ছে যে আমাদের ক্রান্তিকোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে। ইন দ্যাট পার্টিকুলার কেস আসলে আমাদের হচ্ছে যে μ1 আর μ2 এর মধ্যে কে বড় হবে। সো আমরা জানি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা ক্রান্তিকোণের জন্য আমাদের ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হয়, বা আমাদেরকে হচ্ছে যে ডেন্স থেকে লাইট মিডিয়ামে যেতে হয়। ইন দ্যাট কেস ডেন্স মিডিয়াম আর লাইট মিডিয়াম হবে এটা ডেন্স আর লাইট, বা ঘন আর হালকা। এখন আপনারা সবাই জানেন যে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি, হালকার প্রতিসরণাঙ্ক কম। তাহলে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি, হালকার প্রতিসরণাঙ্ক কম, বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ছোট। এবার বলা হচ্ছে কোন তড়িৎ রাশির একক এত হবে। সবাইকে ভালোভাবে বুঝি। তো কোন তড়িৎ রাশির একক এত হবে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার পার কুলম। এই জায়গায় যেটা হয়, আমাদের এই যে মিটার, কেজি মিটার সেকেন্ড স্কোয়ার অলওয়েজ মাথায় রাখবে যে এটা একটা তড়িৎ রাশি, অর্থাৎ এটা একটা ইলেকট্রিক কম্পোনেন্ট।
তো কুলম্বটা আলাদা থাকুক, কারণ ও তো তড়িতের মধ্যেই পড়ে, বাট এটা বোঝা যাচ্ছে তড়িতের সাথে রিলেভেন্ট না। সেটা কোনোভাবে অবশ্যই নিউটন, জুল, পাওয়ার কিছু একটা হবে, এছাড়া তো আর কেজি, মিটার এগুলো আসার কোনো উপায় নেই। তাহলে চিন্তা করে দেখো, আমরা ফার্স্ট অফ অল হিসাব করি যে আমাদের কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার। মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে যে আমরা ত্বরণ, কেজি মানে জানি হচ্ছে যে আমরা এম, আর হচ্ছে যে এই এম মানে হচ্ছে এস, এম এ এস, এম এ মানে হচ্ছে এফ ইন্টু এস, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি আমাদের কৃতকাজ বা ডাব্লিউ। তাহলে এই এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ বুঝাই যাচ্ছে যে আসলে বুঝাচ্ছে জুল, আর পার কুলম তো পার কুলম। তাহলে আমাদের অ্যান্সার আসছে জুল পার কুলম, এবং জুল পার কুলম কিসের একক আমরা সবাই জানি, ভোল্টের একক। খুবই সুন্দর প্রশ্ন, মানে এনডিসি এত সুন্দর সুন্দর প্রশ্ন করছে। কোন তড়িৎ রাশির একক হচ্ছে এত, এটা একটা ভালো প্রশ্ন। কোন তড়িৎ রাশির একক, হুইচ? তো একটু ভালো করে দেখেন, কোন তড়িৎ রাশির একক যদি হয় তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তো এগেন নিউটন যদি হয় আর মিটার স্কোয়ার যদি হয়, তাহলে আমরা জানি নিউটন মিটার যেটা, সেটা হচ্ছে আমাদের জুলকে বোঝাচ্ছে, কারণ বল ইন্টু হচ্ছে সরণ, সো জুল। জুল ইন্টু এম ইন্টু হচ্ছে যে সি ইনভার্স 2, অর্থাৎ আমাদের পার কুলম স্কোয়ার, পার কুলম এখানে আছে। তাহলে জুল আর যদি হচ্ছে আমাদের মিটার থাকে, নিউটন মিটার স্কোয়ার, তাই না? আচ্ছা, নিউটন মিটার স্কোয়ার যদি হয় তাহলে হচ্ছে যে আমাদের জুল আর হচ্ছে এম গেল, তাহলে জুল আর এম যদি যায় তাহলে হচ্ছে সি ইনভার্স 2 আছে। সি ইনভার্স 2 থাকলে আমাদের হচ্ছে যে পার কুলম স্কোয়ার, তাহলে আমাদের এই জায়গায় হচ্ছে যে পার কিউ স্কোয়ার আসবে। এটা তো জুলই, জুল হলে ডাব্লিউ, আর এটা হচ্ছে এম, মানে হচ্ছে যে ডাব্লিউর সাথে এম থাকতেছে, ও আচ্ছা এটা তো এস, আমরা এই জায়গায় করছি, আমি এস কে এম লিখতেছি, আমি আরেকবার লিখে দিচ্ছি, কনফিউজিং। ওকে, নিউটন মিটার স্কোয়ার আর হচ্ছে যে পার কুলম স্কোয়ার। তো নিউটন মানে তো হচ্ছে এফ, আর এম মানে হচ্ছে কি আমাদের এস স্কোয়ার, আর হচ্ছে যে কুলম মানে হচ্ছে যে কিউ ইনভার্স 2, এটা তো বোঝাচ্ছে। তাহলে যদি এফ বাই হচ্ছে যে এস স্কোয়ার হয়, তাহলে একটু চিন্তা করে দেখো, আমরা জানি হচ্ছে যে এফ মানে হচ্ছে বল ইয়ার ক্ষেত্রে, ইলেকট্রিসিটির ক্ষেত্রে সি কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে যে ডি স্কোয়ার। তাহলে এখানে এস স্কোয়ার মানে হচ্ছে ওই সেম ডি স্কোয়ারই, আর এখানে আসে হচ্ছে 1 বাই কিউ ওয়ান কিউ টু। তাহলে সবকিছু কাটাকাটি করে কি আসতেছে, সি। অর্থাৎ হচ্ছে যে আমাদের এই জায়গায় যদি সি থাকে, এটা হচ্ছে এফ, সরি এই যে এফ, এটা হচ্ছে এস স্কোয়ার মানে ডি স্কোয়ার, আর হচ্ছে কিউ স্কোয়ার মানে হচ্ছে 1 বাই কিউ ওয়ান কিউ টু। সো সবগুলো কাটাকাটি করে ফাইনালি থাকে শুধুমাত্র সি, অর্থাৎ এটা আমরা বলতে পারি আসলে আমাদের হচ্ছে যে তড়িৎ যে আমাদের গুণাঙ্ক আছে, সরি আমরা যে হচ্ছে যে কনস্ট্যান্টটা পাই, সেই কনস্ট্যান্টের হচ্ছে যে আমাদের এটা একক হবে। আবার একটু বুঝাই দিই, যেহেতু আমি নিজে এটা করতে যে একটু আটকায় গেছিলাম। দেখেন, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এখন নিউটন যদি হয় তাহলে সেটা এফ বোঝাচ্ছে, মিটার স্কোয়ার মানে অবশ্যই সেটা এস বোঝাচ্ছে, এটা মানে হচ্ছে পার কিউ বোঝাচ্ছে। এখন এফ মানে আমরা জানি তড়িতের ক্ষেত্রে সি কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, তাই না? ইন্টু এস মানে তো এসি, তার সাথে হচ্ছে কিউ ইনভার্স 2, তাহলে এগুলো সব কাটাকাটি যায়, কাটাকাটি করে জাস্ট সি থাকে যায়। এরপর আসেন ক্ষমতার একক নিচের কোনটি? আচ্ছা, এখানে আসলে অপশনটা আসে নাই, বুঝা যাচ্ছে ক্ষমতার একক হচ্ছে যে আমাদের কত আসবে, ওয়াট। ওয়াটকে এখন অনেকভাবে লেখা যায়, কারণ আমরা জানি পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই টি, সো এটাকে আবার লেখা যায় এফ ভি, সো এফ মানে হচ্ছে নিউটন মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। সো এইভাবেও চাইলে লেখা যায়, নিউটন মিটার পার সেকেন্ড দিয়ে আমরা ক্ষমতার একক বের করতে পারি। একটি বস্তুর গতি সমীকরণ এত এত হলে বস্তুর গতিপথের গ্রাফ কেমন হবে? এটা নটরডেমের একটা খুব সুন্দর প্রশ্ন, খুবই খুবই সুন্দর একটা প্রশ্ন, চলো আমরা সলভ করি। সো বলা হয়েছে x ইজ ইকুয়াল টু 2 স্কয়ার প্লাস 4 y ইজ ইকুয়াল টু t স্কয়ার মাইনাস 4। তাহলে আমরা একটা কাজ করি, দুইটাকে হচ্ছে যে আমরা মাইনাস করে দিই, মানে x ইজ ইকুয়াল টু এত আর y ইজ ইকুয়াল টু এত, আমরা দুটাকে মাইনাস করে দিই। 1 এটা 2, 1 মাইনাস 2, 1 মাইনাস 2 করলে কি আসে, x মাইনাস y ইকুয়াল টু আসে হচ্ছে যে 2 প্লাস 4, তাহলে x ইকুয়াল টু আসে y প্লাস হচ্ছে 6। আচ্ছা, যদি x হলো y প্লাস 6 আসে, আচ্ছা আমরা এভাবে তো লিখতে পারি যে y ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 6। তো y হলো x মাইনাস 6 হলে এটা y, এটা হচ্ছে mx, তাই না? কারণ এখানে 1 গুণ আছে, আর এটা হচ্ছে c। তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস c যদি হয়, তাহলে সেটা একটা সরল রেখার ইকুয়েশন না? তাহলে অবশ্যই এটা কি হবে, একটা সরল রেখা বা স্ট্রেট লাইন। কত সুন্দর একটা প্রশ্ন দিয়েছে দেখছেন, ভালোই লাগছে আমার প্রশ্নটা সলভ করে, যে
ওরা লিটারেলি হচ্ছে যে এটা কি ইকুয়েশন সলভ করে তারপর বের করতে বলছে। তো এই ধরনের ইকুয়েশন আসলে খুব সোজা কাজ, আমাকে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। যদি কোনোভাবে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটা এরকম আসতো তাইলে এটা প্যারাবোলা হয়ে যেত। কি হইতো? প্যারাবোলা, বা আমরা যেটাকে বলি হচ্ছে যে আমাদের কি বলে পরাবৃত্ত। এলিপস কখন হইতো? যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সামথিং হচ্ছে যে আসতো, তখন আমাদের এলিপস চলে আসতো। আর যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা যদি, আচ্ছা এখানে আরো ইস্যু আছে, এটা যদি আবার হচ্ছে যে এরকম 1 বা 2 চলে আসে তখন আবার বৃত্ত হয়ে যাইতো, ঝামেলা আছে। আমার মনে হয় এটার বাইরে দিবে না, বাট এগুলো তোমরা একটু মাথায় রাখতে পারো, হ্যাঁ, কোনটা বৃত্ত হয় কোনটা হাইপারবোলা প্যারাবোলা হয়। তারপরে 100 কেজি ভরের একটি বস্তু সুতার সাহায্যে উল্লম্বভাবে এত ত্বরণে উপরে তোলা হচ্ছে, সুতার টান বল কত? সুন্দর সুন্দর প্রশ্ন ভাই। তাহলে এটা একটা 100 কেজি হচ্ছে যে ভরের বস্তু, এটাকে সুতার সাহায্যে উপরে আমরা টানতেছি, এটা একটা সুতার টান বল। তো দেখো এখানে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। বস্তুর একটা ওজন আছে নিচের দিকে mg, বস্তুর একটা উপরের দিকে ত্বরণ আছে ma, আর সুতার টান বল উপরে আছে। সো ইন দ্যাট কেস আমরা জানি যে যদি আমরা সামেশন ধরি হচ্ছে যে ma, সামেশন অফ ইজ ইকুয়াল টু ma, তাহলে t মাইনাস mg ইকুয়াল টু ma। ইন দ্যাট কেস আমার সুতার টান বল হবে t ইজ ইকুয়াল টু m ইন্টু a প্লাস g। তাহলে চাচ্ছে কি, আমাকে বলছে হচ্ছে যে তোলা হচ্ছে সুতার টান বল কত, x কি হচ্ছে, x কোত্থেকে আসলো? আচ্ছা তাহলে হচ্ছে আমরা জানি m তো 100 কেজি, আর a কত, a হচ্ছে আমাদের 0.6, এটা হচ্ছে 9.8। আমি আসলে শিওর না অপশনগুলো কোত্থেকে দিছে, নট মেকিং সেন্স। এটা হচ্ছে অ্যান্সার হবে, যাই না। ওকে, কিউ ও 4q আধান দুটি নির্দিষ্ট দূরত্বে রাখা আছে, কিউ আধানটি যদি f নিউটন বল অনুভব করে তবে 4q আধানটি কত বল অনুভব করবে? সুন্দর প্রশ্ন। দুইটা আধান আছে, একটা কিউ আর একটা 4q, দুইটাকে রাখা হয়েছে হচ্ছে দুইটা নির্দিষ্ট দূরত্বে এবং কিউ আধানটা f নিউটন বল অনুভব করে, তাহলে 4q আধান কত বল অনুভব করে? সেম, কিউ 4q দুইটাই হচ্ছে f নিউটন বল অনুভব করবে, কারণ দুইজন মিলে দুইজন হচ্ছে দুইজনের উপরে f নিউটন বলই প্রয়োগ করছে, দুইজন দুইজনের উপর সমান বল প্রয়োগ করে। সো দিন শেষে দুইজন কি 4q আধানটাও f বলে হচ্ছে যে তার উপরে অনুভব করবে। ক্লিয়ার? ফাইন। তারপরে আসেন, অস্থিতিস্থাপক সংঘর্ষে মোট গতিশক্তি কি হয়? অস্থিতিস্থাপক সংঘর্ষে মোট গতিশক্তি হ্রাস পায়, কারণ এখানে অস্থিতিস্থাপক বা ইনইলাস্টিক কলিশন মানে কি, যে সেখানে হচ্ছে যে আমার কিছু পরিমাণ শক্তি হাওয়া হয়ে যাবে, প্রকৃতিতে মিলায় যাবে, তাহলে গতিশক্তি থেকে তাপ শক্তি শব্দ শক্তি রূপান্তর হলে অবশ্যই কিছু পরিমাণ শক্তি হ্রাস পেয়ে যাবে। তারপর আসেন, একটি যন্ত্রের কার্যকর ক্ষমতা এত, ঘর্ষণজনিত অপচয়কৃত শক্তি এত হলে যন্ত্রটির কর্মদক্ষতা কত? ইটা চাইছে, আমরা জানি ইটা ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। তো আমার আউটপুট বলছে হচ্ছে যে 300 এত, আর ইনপুট হচ্ছে এত, কারণ 1000 যদি লস হয় তাহলে তো অফকোর্স হচ্ছে আমরা আউটপুট 1000 কম পাচ্ছি, সো দ্যাট ইজ 3000। সেটা করলে আমরা পাবো 76%, এটা 75% আছে, রাইট? কার্যকর শক্তি এত, ঘর্ষণজনিত অপচয়কৃত শক্তি এত। ও কার্যকর শক্তি আর ঘর্ষণজনিত অপচয়কৃত শক্তি, ও আমি এক্সট্রিমলি সরি, দেখছো আসলেই ভাই নট অন ট্রিকি ভাই, আমি নিজে আটকে গেছিলাম। আচ্ছা আরেকবার বুঝাই, আউটপুট হচ্ছে 4000 আর অপচয় হয়েছে 1000, তার মানে হচ্ছে যে ইনপুট দেওয়া হয়েছিল 4000 প্লাস 1000, আমি এক্সট্রিমলি সরি, ইন্টু 100%, এই তো তাহলে আসবে 80%। ভালো ঝামেলা আমার প্রশ্ন করছে। এবার একটি বস্তুর দৈর্ঘ্য এত, প্রস্থ এত, পুরুত্ব এত, পানিতে ভাসে 1 সেন্টিমিটার পানির উপর ভেসে থাকে, বস্তুটির ভর কত? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখেন আমরা সবাই জানি যে আমাদের যে এফ বি আছে, যদি আমাদের কখনো পানিতে ভেসে থাকে তাহলে আমাদের ডাব্লিউ হবে এফ বির সমান। এখন আমরা জানি আমাদের যে হচ্ছে যে এফ বিটা আছে সেটা হচ্ছে আমাদের কি রো ভিজি, তাই না? তাহলে রো ভিজি হলে রো, এটা হচ্ছে আমাদের এস, ভি হচ্ছে যে সরি রো ডাব্লিউ, ভি প্রাইম এস ইন্টু জি, এটা আসবে হচ্ছে কি এম জি, সো এম মানে হচ্ছে ভিএস রো এস জি। কাটাকাটি করে আমরা পেয়ে যাব যে আমাদের ভিএস প্রাইম বাই ভিএস ইজ ইকুয়াল টু রো এস বাই রো ডাব্লিউ। এখন দেখো ভিএস প্রাইম কত, ভিএস প্রাইম হচ্ছে আমাকে বলা হয়েছে বস্তুটি পানিতে ভাসলে এত সেমি অংশ পানির উপরে ভেসে থাকে, তাহলে আমরা ধরলাম হচ্ছে যে এ ইন্টু এল প্রাইম, এখানে এ ইন্টু এল,
কারণ একটা নির্দিষ্ট অংশ ভেসে থাকে আর এখানে হচ্ছে বাকি পুরাটাই ভেসে থাকে। রো এস আর রো ডাব্লিউ হচ্ছে যে আমরা এখনো জানি না, জানি কি আমরা এখনো জানি না। চাইছে বস্তুটার ভর কত হবে, ওকে সমস্যা নেই। এত অংশ পানিতে আসলে এত অংশ পানির উপর ভেসে থাকে, বস্তুটির ভর কত, ফাইন। তাহলে আমরা এল প্রাইম আর এল বের করে নিই। তাহলে আমাদের এল প্রাইম আসবে হচ্ছে যে এ এ কাটাকাটি, তাহলে হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার অংশ পানির উপর ভেসে থাকে, রাইট? 1 সেন্টিমিটার অংশ হচ্ছে পানির উপর ভেসে থাকলে 1 সেন্টিমিটার অংশ পানির উপর ভেসে থাকে, ওকে। আমরা খামাখায় তো প্যারা নিচ্ছি। I just realized we didn't need to do all of these things. We could have done it easily actually. সোজা একটা কনসেপ্ট অ্যাপ্লাই করলেই, which আমার মাত্র মাথায় আসছে কি। Okay, let me like solve it for you guys. দেখেন, এই বস্তুটার একটা নির্দিষ্ট অংশ হচ্ছে যে পানির উপরে, এতটা অংশ পানির উপরে আছে, 1 সেন্টিমিটার অংশ পানির উপরে ভেসে থাকে, তাহলে বাকি অংশ পানির মধ্যে ডুবে আছে, ওকে ফাইন। তাহলে কত অংশ পানির উপর ডুবে আছে, পানির মধ্যে ডুবে আছে, পানির মধ্যে ডুবে আছে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, সরি 5 মিটার ইন্টু 3 সেন্টিমিটার, সো 3 × 10⁻²। তার সাথে হচ্ছে যে 1 সেন্টিমিটার অংশ পানির মধ্যে ভেসে আছে, তার মানে হচ্ছে যে আমরা ডুবে আছে 3 সেন্টিমিটার, পুরুত্বে 3 সেন্টিমিটার, তাহলে 3 × 10⁻², এতটুকু অংশ হচ্ছে ডুবে আছে ভি। এই ভি এর সাথে যদি আমি রো এস গুণ করি, কি গুণ করব, রো এস না, সরি এর সাথে যদি রো ডাব্লিউ গুণ করি, যদি রো ডাব্লিউ গুণ করি, তাহলে আমি যেই পরিমাণ এফ বিটা পাবো এটাই হবে ডাব্লিউ এর সমান। এটা কার সমান হবে, ডাব্লিউ এর সমান। তাহলে আমার এই যে হচ্ছে যে পাওয়া যাচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে যে ভি, তার সাথে হচ্ছে যে ইনটু 1000 পানির, এই টোটাল হচ্ছে আমাদের কি ওজনের সমান। তাহলে এই টোটালটা হবে আমাদের এম জি এর সমান। সেখান থেকে আমরা এম এর ভ্যালু পেয়ে যাব। সো আমরা অলরেডি হচ্ছে যে এই ভি ইনটু রো ডাব্লিউ একটা জিনিস পেয়েছি, তার থেকে তার সাথে আমরা জি ভাগ দিয়ে দিচ্ছি। তো ভি এর মান এত, 5 × 3 × 10⁻², 3 × 10⁻²। রো ডাব্লিউ হচ্ছে 1000, সো আমরা এটার মাধ্যমে কতটুকু বুয়ান্সি ফোর্স বা প্লবতা সেটা পেয়েছি। আমরা জানি প্লবতাই ওজনের সমান, নাহলে তো আর এটা ব্যালেন্স থাকবে না। তো সেই ওজন যদি সমান হয়, তাহলে ওজনটা আসলে কার ওজনের সমান, বস্তুর ওজনের সমান। তাহলে বস্তুর ভর হবে হচ্ছে আমার এম, সিম্পল হিসাব। ভালো কোয়েশ্চেন, কিউট কোয়েশ্চেন্স। একটি সরল দোলকের ববের ভর এত, দোলনকাল এত, ববের ভর অর্ধেক করা হলে নতুন দোলনকাল কত হবে? আনসার হচ্ছে টি, বিকজ আমরা জানি দোলকের ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু 2π√L/g, আর স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে 2π√M/k। ওকে, তারপরে দুটি বস্তুর ভর যথাক্রমে এত এত, এফ কেজি, এফ 50 কেজি ভরের বস্তু এফ ত্বরণে আপতিত হলে 100 কেজি ভরের বস্তু কত ত্বরণে পতিত হবে? খুবই অবভিয়াস, এফ ত্বরণেই পতিত হবে। কারণ আমরা জানি বস্তু যখন পতিত হয়, যদি এটা মুক্তভাবে পড়ন্ত বস্তু এবং যদি কোনো বাতাসের বাধা না থাকে, তাহলে তারা একইভাবে হচ্ছে নিচে পড়বে। ইন রিয়ালিটি কিন্তু আসলে সেটা হবে না। ইন রিয়ালিটি যার ভর বেশি, টেকনিক্যালি আসলে ভর না, এটা ডিপেন্ড করে হচ্ছে যে তার আয়তনের উপরে। আয়তনের সাথে ডিপেন্ডেন্ট হবে যে আসলে সে কতটুকু হচ্ছে যে প্লবতার কারণে বাধা পাবে, কারণ বাতাস আমাদেরকে প্লবতা দেয় বা বুয়ান্সি ফোর্স দেয়। এরপর আসে 900 কেজি ভরের একটি বস্তুকে একটি ক্রেন এত ত্বরণে উপরের দিকে তুলছে, বস্তুটি 10 মিটার/সেকেন্ড বেগে চলমান অবস্থায় ক্রেনের ক্ষমতা কত? আমরা সবাই জানি P = W/T। আমরা জানি W = আবার লেখা যায় F × V, তাই না? তাহলে F × V হলে আমাদের প্রথমত বল দিতে হবে। তো আমাদের জানি হচ্ছে বল মানে MA, সো দ্যাট মিন্স 900 কেজি, এবং এত ত্বরণে উপরের দিকে তুলছে। তো উপরের দিকে যদি তুলতে হয় ওকে, বস্তুটি এত বেগে চলমান অবস্থায় ক্রেনের ক্ষমতা কত? ওকে ফাইন, তাহলে হচ্ছে আমাদেরকে বস্তুটা হচ্ছে যে টেকনিক্যালি যেহেতু তার ওজন আছে, F = ma, তো যেহেতু অলরেডি ওজনকে সে হচ্ছে যে বিট করছে, তার সাথে আবার এত ত্বরণ দিচ্ছে, এবং সে যে একটা নির্দিষ্ট হচ্ছে যে আমাদের বেগে চলতে থাকে, তাহলে হচ্ছে যে এত × 10। এটা হবে আমাদের টোটাল কত হচ্ছে যে ওয়াট পরিমাণ আমাদের ক্ষমতা লাগবে ক্রেনটার টু লিফট দ্য অবজেক্ট। এত উচ্চতা থেকে একটি বস্তু ফেলা হলো, বস্তুটির পতন কাল কত? এটা হচ্ছে খুবই সোজা জিনিস। এখানে জি এর মান তুমি 32, মানে আমরা কি বলি মিটার/সেকেন্ড, আর কাছে ফিট/সেকেন্ড² ইউজ করবা, তাহলে দেখবা ম্যাথটা মিলে গেছে। সো আমাদের যদি আমরা জানি H = ½ GT², 256, হাফ 9.8, and T হচ্ছে, সরি 9.8 দিস, দেখছো? বয়সের দোষ, এখান থেকে টি বের করবা, তাহলে তোমার কাজ শেষ।
একটি বৈদ্যুতিক যন্ত্রের বিভব পার্থক্য এত, তড়িৎ এত হলে যন্ত্রটি 2 ঘন্টা চালালে কত জুল কাজ সম্পন্ন হবে। সো কত জুল কাজ সম্পন্ন হবে সেটা জানতে চাইছে। সো আমরা সবাই জানি যে পাওয়ার মানেই ভাই, তাহলে কাজ মানে হচ্ছে ভাই ইন্টু টি। আমি আর মনে রাখি। তাহলে সরি, তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 110, আই হচ্ছে আমাদের 5 অ্যাম্পিয়ার, আর টি হচ্ছে 2 ঘন্টা, তাহলে কত জুল কাজ সম্পন্ন হচ্ছে? 2 ঘন্টা মানে হচ্ছে যে আমাদের 3600 দিয়ে গুণ দিতে হবে, তাইলে এত জুল কাজ সম্পন্ন হবে। এই গেল হচ্ছে আমাদের নটরডেমের সবটুকু। নটরডেমে আমাদেরকে জীবন বের করে দিছে। আশা করি হলিক্রস উড বি আ বিট ইজিয়ার, এবং হলিক্রসটা একটু ইজিয়ার আসছে। এম ও 2m ভরের দুটি গাড়ি যথাক্রমে এত এত আদিবেগে একই দিকে চলার সময় সংঘর্ষে লিপ্ত হলো, যদি সংঘর্ষে গতিশক্তি সংযত থাকে তবে সংঘর্ষের পর গাড়ি দুটির গতির দিক কেমন হবে? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে যে আমাদের দুইটা বস্তু, একটা হচ্ছে যে এম আর একটা হচ্ছে টুয়াইস এম, একটা ইউ বেগে যাচ্ছে, একটা 3u আদি বেগে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। সংঘর্ষে লিপ্ত হয়েছে, সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে। সংঘর্ষে লিপ্ত হলো যদি সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে, সো সংঘর্ষে লিপ্ত হওয়ার পর তাদের গতিশক্তি সংরক্ষিতই আছে। আচ্ছা, গতিশক্তি সংরক্ষিত, সো লাইক তাদের গতিশক্তি হচ্ছে সেম আছে। বলছে যে তবে গাড়ি দুটির গতির দিক কেমন হবে? সোজা হিসাব, আমাদেরকে v1 আর v2 বের করতে হবে। আমরা v1 জানি হচ্ছে যে m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 বাই m1 প্লাস m2। তো সিম্পল, ডেটা বসাই দিবা। ডেটা বসাই দিলে আমাদের আসবে হচ্ছে m1 মাইনাস m2 কত? এটা হচ্ছে m মাইনাস টুয়াইস m, এটা হচ্ছে u প্লাস 2 ইন্টু টুয়াইস m, তার সাথে হচ্ছে 3u বাই m1 প্লাস m2, সো দ্যাট মিনস m প্লাস টুয়াইস m। সবগুলা থেকে m কমন নাও, তাহলে এখানে আসবে মাইনাস ইউ, এখানে হচ্ছে 2 2 4 আর 3 4 12, সো দ্যাট মিনস হচ্ছে 12u, আর এখানে হচ্ছে যে 3, তাহলে আসবে হচ্ছে আমাদের 11u বাই 3। সো ইউ যেদিকে ওর দিকেও সেদিকে। v2 সিমিলারলি বের করতে হবে, পজিটিভ আসলে একই দিকে, নেগেটিভ আসলে অন্যদিকে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, ফাইন। গেল, তাহলে আমাদের একটা সুন্দর অঙ্ক গেল। পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, এটা সেম ম্যাথ আসলে। প্রথম বস্তুর শেষ বেগ তার আদি বেগের তুলনায় কেমন হবে? আচ্ছা, একই টাইপের অঙ্ক আসলে। তাহলে যদি প্রথম বস্তুর শেষ বেগ চিন্তা করি, অর্থাৎ হচ্ছে যে আমাদের v1, তাহলে হচ্ছে যে বললাম m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস হচ্ছে 2m1 u1 বাই হচ্ছে m1 প্লাস m2। সো m1 মাইনাস m2 হচ্ছে যে 2m মাইনাস m, u1 is 3u, 2m1 u1, so 2m into 3u, আর হচ্ছে m1 প্লাস m2 হচ্ছে যে 2m প্লাস m। 2 2 4 3 4 12, এটা হচ্ছে থ্রাইস m। সো সবগুলো m কাটাকাটি, সো এখানে 15 বাই 3u, দ্যাট মিনস 5u। তাহলে কি u আর হচ্ছে যে v এর মধ্যে, ও ওয়েট, ঝামেলা আছে। শেষ বেগ তার আদি বেগের তুলনায় কত? তো এটা 5u আসছে, তাহলে আমাদের যদি আদি বেগ হচ্ছে u1, v1 বাই u1, সো v1 হচ্ছে 5u আর u1 হচ্ছে 3u, তাহলে অ্যান্সার আসবে 5/3। অনেকে এখানে ভুলে হচ্ছে যে জাস্ট হচ্ছে একটু ভুল করে ফেলতে পারেন, 5/3 হবে, ঠিক আছে? কারণ আদি বেগ কিন্তু u না, আদি বেগ কিন্তু 3u। ভালো কোয়েশ্চেন আসলে, মানে আসলে দেখছেন বেসিক খুবই দরকার, বিকজ অনেক ফাস্ট ফাস্ট অঙ্ক করতে হচ্ছে এবং ভালো পরিমাণ প্যাচানো কোয়েশ্চেন। আই ডোন্ট রিয়েলি থিঙ্ক এটা সহজে সবার পারার কথা। আচ্ছা, কোন দিকে গতিশীল হবে? এম ও 2m ভরের দুটি বস্তু এত এত বেগে বসে দ্বিতীয় সংঘর্ষের পর একত্রে মিলিত হয়ে গেল। আচ্ছা, কোন দিকে গতিশীল হবে? সোজা, এটা কি সোজা একটা অঙ্ক দিচ্ছে। তো m1 হচ্ছে m আর u1 হচ্ছে u, টুয়াইস m, 3u, এটা m, এটা v1 হচ্ছে যে বের করতে হবে, এটা হচ্ছে m টুয়াইস m, আর হচ্ছে এটা v2। যাই হোক, এখন আমরা জানি যে v তো সমান, তো v ইজিক্যাল টু আসবে হচ্ছে আমার এই জায়গায় পরস্পর বিপরীত দিকে আসছে, সরি, তো মাইনাস এখানে।
তাহলে এখানে m1 ইন্টু হচ্ছে আমাদের u, m ইন্টু u, মাইনাস হচ্ছে যে twice m ইন্টু 3u, রাইট? দ্যাটস হোয়াট উই গট। আর এখানে হচ্ছে যে আমরা একটা কাজ করি, যেহেতু b আছে আমরা m প্লাস twice m করে নিই। ওকে, সংখ্যা সাপেক্ষ বস্তুটা বোঝা যাচ্ছে মাইনাস দিকে যাবে, রাইট? মানে মাইনাস মানে হচ্ছে যে মানে টুয়াইস এম যে দিক থেকে আসতেছে ওই দিক থেকে মাইনাস ধরছে, তো এই বরাবর আর কি আসবে, বা টুয়াইস এম যে দিক থেকে আসছে ওই দিকে, টুয়াইস এম এর আদি দিকে, টুয়াইস এম যে দিক দিয়ে আসতেছে ওই দিক দিয়ে আসতেছে, কারণ আমি ওইটাকে মাইনাস ধরে নিছি। ওকে, আমরা এর পরবর্তী অঙ্কগুলো তাহলে হচ্ছে একটা একটা করে সলভ করতে থাকি। পরের প্রশ্ন বলা হচ্ছে গাড়ির পেছনে আমাদের হচ্ছে যে দৃশ্য দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? এটা হবে উত্তল দর্পণ। আমরা জানি, বিকজ উত্তল দর্পণে আমরা সাধারণত ছোট করে হচ্ছে যে আমাদের বস্তুগুলোকে বা মানে বিম্বগুলোকে দেখতে পাই, সেই জন্য আমাদের উত্তল দর্পণ, বিকজ আমাদের রিয়ার ভিউ গ্লাসে ছোট করে দেখতে হবে। কোন পরিবারের নির্দিষ্ট তাপমাত্রা আপেক্ষিক রোধ কোন রাশির উপর নির্ভর করে? খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আমাদের যে আপেক্ষিক রোধ বা যেটাকে আমরা বলি রেজিস্টিভিটি, এটা সাধারণত ডিপেন্ড করে হচ্ছে দুটো জিনিসের উপরে, এক হচ্ছে টেম্পারেচার, আর হচ্ছে পদার্থের উপাদান। আমরা অনেক এখানে ভুল করে ফেলি যে আমরা আপেক্ষিক রোধকে এরিয়া এবং মানে কি বলে এটাকে লেংথ, অর্থাৎ হচ্ছে আমাদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের উপর ডিপেন্ডেন্ট একটা রাশি ধরে নিই। এটা কখনোই হয় না। রোধ আমরা বলতে পারি বা রেজিস্ট্যান্স আমরা বলতে পারি যে সে হচ্ছে যে দিন শেষে আমাদের কতটুকু দৈর্ঘ্য এবং কতটুকু প্রস্থ তার উপর ডিপেন্ডেন্ট। বাট রোধকত্ব না, বা যেটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি না। আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি যদি আমাদের চিন্তা করতে হয় তাহলে মাথায় রাখবো এইটা ডিপেন্ড করে হচ্ছে যে এক উপাদান বা এলিমেন্ট, এবং আরেকটা হচ্ছে আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা। তাহলে এখানে যদি আমাকে বলে দেয় যে আমাদের আপেক্ষিক রোধ কোন রাশির উপর নির্ভর করবে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, তাহলে সেটা ডিপেন্ড করবে উপাদানের উপরে। ক্লিয়ার? আর যদি এইখানে দেখো পরেরটাতে বলা হয়েছে নির্দিষ্ট কোন উপাদানের আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করবে, ইন দ্যাট পার্টিকুলার কেস এগেন যেটা আমরা বলেছিলাম যে আমাদের আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি ডিপেন্ড করে উপাদান এবং হচ্ছে তাপমাত্রার উপরে। তাহলে এর আগে যদি আমাদের হচ্ছে যে উপাদানের উপর নির্ভরশীল হয়, তাহলে এখানে যেহেতু আমাকে নির্দিষ্ট উপাদানের কথা বলেই দিয়েছে, তাহলে সেটা কার উপর ডিপেন্ড করবে? টেম্পারেচারের উপরে। তো দেখো আমি যেটা বারবার বলি যে যে আমাদের কনসেপচুয়াল কোয়েশ্চেন হয় এই জিনিসগুলো এই জন্যই ভালো করে জানতে হয়। আমার খুব মজা লাগে আসলে নটরডেম হলি ক্রসের কোয়েশ্চেনগুলো চমৎকার হয়। তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি নির্গত হলে নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা কি হবে? এক কমবে। কেন এক কমবে ভাইয়া? চিন্তা করে দেখেন, যদি আমাদের একটা নিউট্রন ভাঙে তাহলে হচ্ছে আমরা প্রোটন এবং ইলেকট্রন পাই, যে ইলেকট্রনটাই হচ্ছে বিটা রশ্মি আকারে যায়। তাহলে যদি আমাদের বিটা রশ্মি নির্গত হয় তাহলে আমাদের টেকনিক্যালি একটা নিউট্রন প্রোটন উৎপন্ন হয়েছে, আমাদের নিউট্রন কমে গেছে। গামা রশ্মি বিকিরণ গেলে নিউক্লিয়ন সংখ্যার কি পরিবর্তন হয়? অপরিবর্তিত বা আনচেঞ্জ, কারণ গামা যে রশ্মিটা আছে এটা মূলত হচ্ছে আমাদের এক্সট্রা যে এনার্জি আছে সেটাই বের হয়ে যাচ্ছে। সো গামা রশ্মি নির্গত হওয়ার সাথে সাথে আমাদের অতিরিক্ত হচ্ছে নিউক্লিয়ন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। জীবের মৃত্যুর পর কোন তেজস্ক্রিয় পদার্থ আর শরীরে প্রবেশ করতে পারে না? আমাদের কোন রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আর কখন হচ্ছে আমাদের বডিতে এন্টার করতে পারবে না? এটা হচ্ছে কার্বন 14। কার্বন 14 হচ্ছে যে আর কখনো আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না। কোন রাশির ভেদন ক্ষমতা সবচেয়ে কম? এটা হচ্ছে আলফা। কোনটা সবচেয়ে বেশি? এটা হবে গামা। সো এটা হচ্ছে যে সবচেয়ে কম লোয়েস্ট, আর গামার হবে হাইয়েস্ট। এটা সবাই একটু মুখস্থ রাখবেন, এটা প্রায় পরীক্ষায় আসতে পারে। আর মিডে কোনটা আছে? বিটা। ঠিক আছে, কারণ আলফা অনেক ভারী, তোর ভেদন ক্ষমতা কম। কোন গলীয় পরিবাহের ধারকত্ব সি এবং ব্যাসার্ধ আর হল, অর্থাৎ যদি আমাদের ক্যাপাসিটেন্স সি হয় এবং হচ্ছে আমাদের রেডিয়াস আর হয়, তাহলে আমাদের বলা হয়েছে ধারকত্ব বা হচ্ছে যে আমাদের কন্ডাক্ট ক্যাপাসিটেন্স কত হবে। সেটা আমরা আগে পড়েছি, সি ইজিক্যাল টু আর বাই কে, মুখস্থ জিনিস। ধারকত্বের এসে একক কি? ফ্যারাডে। ঠিক আছে, তারপরে কি আছে? কোন ক্যাপাসিটার ধারকত্ব সি এবং বিভব পার্থক্য বি হলে সঞ্চিত শক্তি কত হবে? হাফ সি বি স্কোয়ার। তারপরে বলা হয়েছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয় কতটি আলফা কণা নির্গত হয়েছে। এটা খুবই সোজা, আমরা জানি আলফা হচ্ছে যে মানে আলফা মানে হচ্ছে যে হিলিয়াম 2+। হিলিয়াম 2+ মানে বেসিক্যালি আমাদের এখানে নিউট্রন আছে 4টা, আর আমাদের হচ্ছে নিউট্রন আছে 2টা, আর প্রোটন আছে 2টা। এর মানে হচ্ছে আমরা বলতে পারি ভর সংখ্যা হচ্ছে আমাদের 4। তাহলে যদি আমাদের এখান থেকে এই জায়গায় যায় আমাদের
2টা আলফা কণা বের হয়ে যাওয়ার কথা। তারপরে আসেন, একটি কম্পিউটারের ল্যানের সাথে অন্য কম্পিউটার ল্যান সাধারণত কিসের মাধ্যমে যুক্ত হয়? এইটা কেন ফিজিক্সে আসছে? তো নাইও সিলেবাসে, বাদ, আউট অফ সিলেবাস। দেখি আইসিটি থেকে দিছে। আচ্ছা এখন আর সিলেবাসে নাই আর কি, আগের বইয়ে ছিল। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি আমাদের হচ্ছে আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য বাড়াতে হয়, কমাতে বা বাড়াতে নাকি কোনটা কি করতে হবে, যদি আমরা দ্রুত আলোক সংকেত পাঠাতে চাই তাহলে আমরা জানি তরঙ্গদৈর্ঘ্য বাড়াতে হবে, রাইট? তো ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তো ল্যামডা যত বাড়বে ভেলোসিটি ইজি হবে। তারপরে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এগেন আমাদের তরঙ্গদৈর্ঘ্য বাড়াতে হবে, ইনক্রিজ। তারপরে বলেছে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে কোন বস্তুর দৈর্ঘ্য নির্ণয় সূত্র লেখা হবে। এটা তো আসলে না পারার কিছু নাই, আমরা জানি মূল স্কেল পার্ট বা মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ার অ্যালাইনমেন্ট বা সমপাতন। সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কোন রশ্মির? গামা। রেডিওথেরাপিতে ক্যান্সার কোষ ধ্বংস করতে কোন রশ্মি ব্যবহার করা হয়? এগেন গামা রশ্মি। কোন একটি বস্তু স্থির অবস্থান থেকে বেগ বৃদ্ধি পেয়ে নির্দিষ্ট সময় পর সর্বাধিক বেগে পৌঁছায়, আবার বেগ হ্রাস পেয়ে কিছু সময় পর বস্তুটি থেমে যায়? আচ্ছা ভালো করে বুঝছেন তো, একটা বেগ বৃদ্ধি পেয়ে আবার সে থেমে গেছে, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে। ইন বোথ কেসেস আমার সর্বাধিক যে পয়েন্ট সেখানে হচ্ছে বলেছে ত্বরণ কত। সোজা হিসাব ভাইয়া, আমরা যে কোনো জানি হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফে এ হচ্ছে মূলত ভি বাই টি, তথা আমরা বলতে পারি হচ্ছে বেগ বনাম সময়, তো ভি বাই টি গ্রাফ। এখন ভি বাই টি গ্রাফের মধ্যে এইটা হচ্ছে আমার সর্বোচ্চ পয়েন্ট, তো এই সর্বোচ্চ পয়েন্ট যদি আমার ভি হয়, এখানে এই সর্বোচ্চ হচ্ছে আমাদের পয়েন্ট ভি, তাহলে আমরা বলতে পারি মানে সর্বোচ্চ পয়েন্টে যদি হচ্ছে যে আমাদেরকে ভি বের করতে বলা হয়, তাহলে আমরা যদি এখন ত্বরণ এর গ্রাফ বের করতে চাই, মানে ত্বরণ বের করতে চাই, তাহলে আমাদের হচ্ছে যে ঢাল বের করতে হবে। এখন যেহেতু একটা বক্ররেখা, সরল রেখা না, তাহলে ঢাল বের করার সিস্টেম হচ্ছে ওই পয়েন্টে স্পর্শক আঁকা বা ট্যানজেন্ট ড্র করা। এখন দেখো এই পয়েন্ট বা এই পয়েন্ট, আমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, একটা স্পর্শক বা ট্যানজেন্ট আঁকলে সেটা কি হবে? একটা স্ট্রেট লাইন বা সমান্তরাল সরলরেখা। মানে সমান্তরাল সরলরেখাতে তুমি চিন্তা করে দেখো যে আমাদের এম ইজিক্যাল টু কি ট্যান থেটা। এখন ট্যান থেটা তো ট্যান 0 ডিগ্রি, কারণ এক্স অক্ষের সমান্তরাল রেখা আমাদের কি দিবে? 0 ডিগ্রি দিবে। তাহলে ট্যান 0 হচ্ছে 0, তাহলে আমরা বলতে পারি ঢাল 0। আর যদি ঢাল 0 হয় বা আমাদের যদি কি বলে এটাকে, ঢাল বলতে আমরা বলছি স্লোপ যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি আমাদের ত্বরণও 0ই হওয়ার কথা, বা আমাদের স্লোপও মানে আমাদের এক্সিলারেশনও 0 হওয়ার কথা। তাহলে যদি আমাদের কখন এরকম কোনো হচ্ছে যে আমরা গ্রাফ দেখতে পাই, সেখানে ম্যাক্সিমাম পয়েন্ট আমাদের ত্বরণ তথা এক্সিলারেশন 0 হবে। এরপর আসেন, কাঁচ এবং পানির মধ্যে কোনটির আলোর বেগ বেশি? কাঁচ এবং পানির মধ্যে আলোর বেগ বেশি হবে অবশ্যই পানিতে। এখন এটা কিভাবে বুঝলাম? আমরা জানি কাঁচের প্রতিসরণাঙ্ক 1.5, পানির প্রতিসরণাঙ্ক 1.33। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের যার প্রতিসরণাঙ্ক বেশি তার এখানে বেগ কি হবে? কম, আর যার প্রতিসরণাঙ্ক কম তার বেগ বেশি বা ভেলোসিটি হাইয়ার। জানি আমরা প্রতিসরণাঙ্কের সাথে বেগের সম্পর্কটা কিরকম হয়। মাধ্যম পরিবর্তনের ফলে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কিরূপ পরিবর্তিত হবে? অর্থাৎ আমাদের সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কিনা ডিউ টু চেঞ্জ অফ মিডিয়াম? নো। আমরা জানি মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে ভেলোসিটি, বা মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে বেগ, আর কম্পাঙ্ক তথা ফ্রিকোয়েন্সি এটা ডিপেন্ড করতেছে হচ্ছে সোর্সের উপরে বা উৎসর উপরে। তো এইটা খুবই ক্রুশাল, এটা মাথায় রাখবা। এরপরে চলে আসো, এমআরআই যন্ত্রে কি ব্যবহার করা হয়? এমআরআই যন্ত্রে সাধারণত ব্যবহার করা হয়, এটা লিখে দিছে অ্যান্সার, ম্যাগনেটিক হচ্ছে যে যন্ত্রে আসলে আমরা হচ্ছে যে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এবং হচ্ছে যে আমরা রেডিও ওয়েভ ইউজ করি। জাস্ট আমি অ্যান্সারটা আগে লিখে রাখছি, ঠিক আছে? তো আমরা মেইনলি হচ্ছে যে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এবং রেডিও ওয়েভ ইউজ করে থাকি। হৃদস্পন্দনের পরোক্ষ প্রমাণ কোন সিগন্যালের মাধ্যমে পাওয়া যায়? ইসিজি। ইসিজি করলে তুমি হচ্ছে যে আসলে এই ধরনের হার্টবিট গুলো আইডেন্টিফাই করতে পারবা। ইলেকট্রনিক ডিভাইস এসি প্রবাহের কেবল ধনাত্মক আউটপুট দেয়। আচ্ছা, মানে আমার হচ্ছে যে জাস্ট পজিটিভ আউটপুট লাগবে ফ্রম এসি। তাহলে আমরা জানি হচ্ছে রেকটিফায়ার দিবে। কি দিবে? রেকটিফায়ার। রেকটিফায়ারের আবার হচ্ছে প্রকারভেদ আছে।
হাফ ওয়েভ, ফুল ওয়েভ, এটা হাফ ওয়েভ রেকটিফায়ার। যদি আমাকে বলতো সবগুলাই হচ্ছে যে নাম কি, মানে সবগুলা প্রবাহকে হচ্ছে একমুখী করে দিবে, তাহলে হবে ফুল ওয়েভ রেকটিফায়ার। যদি সবগুলোকে একমুখী করে দেয় তাহলে হবে ফুল ওয়েভ রেকটিফায়ার। তো ঘটনাটা বুঝছেন, এটা হচ্ছে আমাদের একটা এসি কারেন্ট, আমি একটা রেকটিফায়ার দিয়েছি হাফ ওয়েভ, তাহলে এরকম দেখা যাবে, এটা হচ্ছে হাফ ওয়েভ। আর যদি ফুল ওয়েভ রেকটিফায়ার হইতো তাহলে সবগুলোই হচ্ছে ফুল হয়ে যেত, বুঝতে পারছি? ওকে, এবার আসেন, একটি গাড়ির ভর হচ্ছে যে 100 কেজি, প্রথম 5 সেকেন্ড গাড়িটি কৃত কাজ কত? আমাকে যদি ওয়ার্ক ডান বের করতে হয় তাহলে আমাকে বের করতে হবে এখান থেকে এই জায়গায় তার ভেলোসিটি চেঞ্জ হয়েছে। এখন এই ভেলোসিটি যে চেঞ্জ হলো, যদি দেখা না যায় আমি একটু আবার রিড্র করে দিচ্ছি, এবার তো দেখা যাচ্ছে, আই গেস, রাইট? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, তাহলে 5 সেকেন্ড পরে তার 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হয়েছে। আমরা জানি কৃত কাজ মানে হচ্ছে কি, আমাদের হচ্ছে সঞ্চিত শক্তি। তাহলে যদি আমি এখানে কাজ করি তাহলে আমাদের শক্তি অর্জিত হবে। তাহলে দেখেন প্রথম 5 সেকেন্ড গাড়ি কৃত কাজ করতে, আমরা বুঝতেই পারছি যেখানে কৃত কাজ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অর্জিত গতিশক্তি আর কৃত কাজ। তাহলে সেখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে যে হাফ 100 কেজি, ভি হচ্ছে 10 স্কোয়ার, ইউ হচ্ছে 0 স্কোয়ার। বাস শেষ, অ্যান্সার, ঝামেলা শেষ। যে আমাদের যতটুকু গতিশক্তি অর্জিত হবে সেটাই হচ্ছে তার কৃত কাজ। তারপর হচ্ছে 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? 20 সেকেন্ড গাড়িটির অতিক্রান্ত দূরত্ব খুবই সোজা, আমরা 0 to 5 সেকেন্ড আমরা জানি যে যখন আমাকে টোটাল ডিস্টেন্স বের করতে বলে, টেকনিক্যালি আসলে এরিয়া আন্ডার দি কার্ভই হচ্ছে কি আমাদের এই মানে হচ্ছে যে টোটাল ডিস্টেন্স। তাহলে যদি আমার ভেলোসিটি এবং টাইম এই দুটোর মধ্যে আমাদের হচ্ছে যে একটা গ্রাফ থাকে, তাহলে আমার এরিয়া আন্ডার দি কার্ভ বের করলেই কিন্তু আমরা টোটাল দূরত্ব পেয়ে যাব। তো এটা একটা ট্রাপিজিয়াম দেখাই যাচ্ছে, আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি, ট্রাপিজিয়ামের এরিয়া আমরা জানি হচ্ছে যে হাফ ইন্টু সমান্তরাল বা প্যারালাল যে সাইড আছে তাদের যোগফল, তাহলে প্যারালাল সাইড কি 10 আর এখানে 20, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে 10, করলে আমাদের অ্যান্সার ডান। হোয়াট ইজ দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য কার? তো 20 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত আর গাড়িটির মোট সরণ কত? আরন্ট দে দ্য সেম? আই মিন, হাউ আর দে ডিফারেন্ট? দূরত্ব চাইছে অতিক্রান্ত, বের করলাম, একই তো কথা, পার্থক্য তো নাই, ঠিকই তো, সেমই তো। আই ডোন্ট নো ওয়াই তারা একই কোয়েশ্চেন দুইবার করছে। ওকে, এবার আসেন তার পরবর্তী কোয়েশ্চেনে, একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, একটা স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমার চিন্তা করেন। স্টেপ আপে ভোল্টেজ বাড়ে, তো ভোল্টেজ বাড়লে আমাদের হচ্ছে যে কুণ্ডলীর সংখ্যা ভোল্টেজের সাথে সমানুপাতিক, তাহলে এনএস হ্যাজ টু বি গ্রেটার দেন এনপি, এটা হচ্ছে স্টেপ আপ। আর স্টেপ ডাউনে কি হয়, ভোল্টেজ কমে, তাহলে দ্যাট কেস আমাদের ভোল্টেজটা প্রাইমারিতে বেশি থাকবে, মানে কুণ্ডলীটা বা কুণ্ডলীর পাক বা হচ্ছে যে আমাদের প্যাঁচানোটা প্রাইমারিতে বেশি থাকবে, সেকেন্ডারিতে কম থাকবে। এত গ্রাম ভরের একটি ফাঁপা সিলিন্ডার সম্পূর্ণভাবে তরল নিমজ্জিত করলে এত তরল অপসারিত হয়, সিলিন্ডারের উপাদানের প্রকৃত ঘনত্ব হচ্ছে এত হলে ফাঁপা অংশের আয়তন কত? খুব সুন্দর একটা প্রশ্ন। তো আমাকে অলরেডি বলছে যে আমাদের হচ্ছে যে 30 সেন্টিমিটার খুব তরল অপসারিত হয়, আমরা জানি যে যতটুকু তরল অপসারিত হয় ওইটা হচ্ছে যে ওই পাত্রেরও টোটাল হচ্ছে কি আয়তন বা আমাদের হচ্ছে যে ভলিউম, তাহলে আমাদের ওই পাত্রের ভলিউমও এত। এখন যদি বলা হয় যে পাত্রের ঘনত্ব এত আর ভর এত, তাহলে কি পাত্রের মানে হচ্ছে যে আমরা বের করতে পারি না যে আসলে তাহলে হচ্ছে যে তার অ্যাকচুয়াল আয়তন কত হওয়া উচিত ছিল, রাইট? মনে করে একটা ফাঁপা অংশ এতটুকুর মধ্যে ম্যাটার আছে, তো টোটাল আয়তন ফুল ভলিউম সেটা হচ্ছে এত, কারণ এতটুকু পানি সে অপসারণ করছে, তার আয়তনের সমান পানি অপসারণ করার কথা, অতটুকু ডিসপ্লেস করে ওয়াটার, ভলিউমের সমান। তাইলে যদি সেটা হয়ে থাকে, এখন আমার এতটুকু অংশ যে আছে তার ভলিউম বের করা সম্ভব, কারণ ওই এই অংশটুকুর হচ্ছে যে ম্যাস আমাকে দেওয়া আছে, তাহলে আমরা বের করতে পারি ভি ইজ ইকুয়াল টু কি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু এম বাই রো। তো এম কত আসবে, এম হচ্ছে যে আমাদের 282, রো হচ্ছে 300 এত সেন্টিমিটার কিউব। তাহলে আমরা যে এই ভি2টা পাবো এটা হচ্ছে এই ভি2, এই যে মার্কর অংশের ভি2। তাহলে সিম্পল হিসাব, ফাঁপা থাকবে ভি1 মাইনাস ভি2, এটা হচ্ছে ভি1 মাইনাস ভি2, এই টোটালটা হচ্ছে
V1 আর এতটুকু হচ্ছে V2। শেষ। স্কুলের মাঠ থেকে একজন বালক একটি বল সোজা উপরের দিকে নিক্ষেপ করলো। ভূমি থেকে 5 মিটার উঁচুতে অবস্থিত একটি জানালার সামনে দিয়ে বলটি এত মিটার বেগে উপরের দিকে যেতে দেখা গেল, তাহলে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এখন বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা বের করার জন্য আমাদের খুব সিম্পল কাজ হচ্ছে অ্যাকচুয়ালি কত ভেলোসিটিতে মাপা হয়েছে, মানে মারা হয়েছিল সেটা বের করা। এটা বের করার জন্য আমাদের প্রথম কাজ, মনে করো এখান থেকে আমরা ইউ বেগে মেরেছি, সেটা এখানে আসার পরে ভি বেগ প্রাপ্ত হয়েছে এবং সে টোটাল কত 5 মিটার উচ্চতায় তাকে দেখা গেছে। তাহলে চিন্তা করে দেখো, আমরা বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে ভি স্কোয়ার হচ্ছে 100 স্কোয়ার, ইউ স্কোয়ার বের করতে হবে মাইনাস 2.98 ইন্টু এইচ হচ্ছে 5। এখান থেকে তুমি সুন্দর মতো ইউ এর মান বের করে ফেলতে পারবা। অতএব তুমি ইউ এর মান বের করলা। ইউ এর মান বের হয়ে গেলে তোমার অর্ধেক কাজ ডান, বিকজ তুমি এখন ইউ এর মান জানো। ইউ এর মান যে জানো, তুমি এখন এই ইউ এর মানটাকে ইউজ করে তুমি সুন্দর মতো হচ্ছে যে ম্যাক্সিমাম হাইট বের করে ফেলবা। এইচ ম্যাক্স আমরা জানি কি ইউ স্কোয়ার বাই 2g, বাস বাকিটুকু তুমি পারবা। তো তুমি ইনিশিয়াল ভেলোসিটিটা বের করলা, তুমি হচ্ছে বের করতে পারো যে ম্যাক্সিমাম হাইট কত হবে। একটি রোধে এত রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এত হারে তাপ উৎপন্ন হয়, একই তড়িৎ প্রবাহ এত রোধের মধ্য দিয়ে প্রবাহিত হলে প্রতি সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে? সোজা, P ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। তো আমাকে বলেছে যে আই স্কোয়ার আর, তাই তো? তাহলে হচ্ছে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? আই স্কোয়ার আর টি। ফাইন। তাহলে হচ্ছে আমার এখানে বলছে যে 5 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে 10 ক্যালোরি পার সেকেন্ড হারে তাপ উৎপন্ন হয়। তো টেকনিক্যালি এটা হচ্ছে কি 10 ক্যালোরি পার সেকেন্ড। আর হচ্ছে বলছে যে একই প্রবাহ 4 ওহমের মধ্য দিয়ে গেলে প্রতি সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে? তো 4 ওহমের মধ্য দিয়ে গেলে কত? আচ্ছা খুবই সোজা, দেখো ভাইয়া, P1 ইজ ইকাল টু আই স্কোয়ার আর ওয়ান, P2 ইজ ইকাল টু আই স্কোয়ার আর টু। তাহলে এই জায়গায় P1 বাই P2 হচ্ছে যে আই আর ওয়ান বাই আর টু। উই নিড টু ফিগার আউট আমাদের আর টু এর মানে P2 কত হবে। সো P2 ইজ ইকাল টু হচ্ছে যে P1 আর টু বাই আর ওয়ান। P1 কত? P1 হচ্ছে আমাদের 10, আর টু কত? আর টু হচ্ছে 4 আর আর ওয়ান হচ্ছে 5, এটা হচ্ছে 8। তাহলে 8 ক্যালোরি পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার। দ্যাটস প্রিটি ইজি। এরপরে আসেন ওহমের সূত্র লেখচিত্রের মাধ্যমে দেখো। আমরা জানি ওহমস ল তো খুবই সোজা, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। সো এই তো, তাহলে হচ্ছে যে আমরা জানি আই ইজ প্রপোর্শনাল টু ভি, তাহলে আই বাড়লে ভোল্টেজও বাড়বে। এই তো আমাদের এতটুকুই ফর্মুলা ছিল। তাহলে খুব সিম্পলি আমরা হচ্ছে যে ওহমের সূত্র গ্রাফিক্যালি দেখানো সহ শুরু করে আমরা যা যা আছে সবকিছু এখানে সলভ করেছি, এবং আই হোপ আপনারা বেশ ভালো একটা ক্লাস উপভোগ করেছেন, বিকজ খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন। আমার করাতে যেমন মজা লাগছে, ঠিক একইভাবে আমি আসলে অনেকগুলো রিশুটও নিয়েছি, বিকজ আসলে কোয়েশ্চেনটা টাফ ছিল, আমি মাঝে মধ্যে গুলাই ফেলছিলাম। সো আই রিয়েলি হোপ যে আপনাদের খুব ভালো লেগেছে, এবং আমি আশা করছি যে আপনারা এর মাধ্যমে অনেক উপকৃত হবেন।